আসসালামু আলাইকুম। আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু চলে আসছি তোমাদের 5 নম্বর ক্লাস নিয়ে। হ্যাঁ, যারা তোমরা এইচএসসি 26 এবং 27 তাদের জন্য আজকে আমাদের সাইকেল 1 এর প্রথম চ্যাপ্টারের বোটানির, অবশ্যই উদ্ভিদ বিজ্ঞান বোটানির প্রথম যে সাইকেল চলছে আমাদের সাইকেল 1 এর প্রথম চ্যাপ্টারের 5 নাম্বার ক্লাস চলছে। ঠিক আছে, এখানে দেখো লিখে দেওয়াই আছে। এবং আজকে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আজকে আমরা প্লাজমা মেমব্রেন সম্পর্কে যা কিছু আছে একদম সুন্দর করে পড়ে এটা শেষ করে ফেলবো, এবং এইখান থেকে ইনশাআল্লাহ আমাদের আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। যারা আজকে মনোযোগ দিয়ে ক্লাসটা করবা তারা সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। প্লাজমা মেমব্রেনের ওপরে যে কথাবার্তাগুলো আছে সবই আমি আজকে শিখাই দিব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা ফ্লুইড মোজাইক মডেল, যেটা ছাড়া পড়াই কমপ্লিট না, ইনকমপ্লিট। মানে ফ্লুইড মোজাইক মডেল এটা পড়তে হবে, এটা পড়াবো আজকে ক্লাসে, মনোযোগ সহকারে থাকতে হবে। ক্লাসটা যদি ভালো লাগে, ভালো তো অবশ্যই লাগবে মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করো প্লিজ, তোমার ফ্রেন্ডরা দেখার সুযোগ পাবে এবং তাদের রেজাল্টও ভালো হবে ইনশাআল্লাহ, আশা করছি। আর একটু লাইক করো, একটু কমেন্ট করো, ভালো লাগলে আমাদের এই পেজে অ্যাড হয়ে যেও ফলো দিয়ে। তাহলে আমরা ক্লাসটা শুরু করি বিসমিল্লাহ বলে। আমরা একটা উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি। এই যে উদ্ভিদ কোষ, আমরা কিন্তু উদ্ভিদ কোষের বাহিরের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের ওপরে ক্লাস করে ফেলেছি। এটা গত ক্লাসে আমরা কোষ প্রাচীর নিয়ে পড়াশোনা করেছি, তাই আজকের যে ক্লাসটা তোমরা দেখছো এই ক্লাসটা দেখার পরে তোমরা কিন্তু আমাদের 1, 2, 3, 4 এই ক্লাসগুলো তোমরা দেখে ফেলবা। তাহলে কি হবে, তোমার একদম সিকোয়েন্সটা সুন্দর থাকবে, একদম মসৃণ, মানে খুব ভালো লাগবে ক্লাসগুলো। যখন একটার পর একটা তুমি ছোট ছোট করে ক্লাসগুলো করবে তখন তোমার আর মানে ভয় লাগবে না, ঠিক আছে? এবং সুন্দর তুমি বুঝতে পারবা, সিকোয়েন্স মেনটেন করে যেহেতু ক্লাসগুলো দেওয়া হয়েছে। তাহলে 5 নাম্বার ক্লাসটা করে কিন্তু অবশ্যই কি করবা, আগের ক্লাসগুলো কাইন্ডলি করে নিবে। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। দেখো, এই যে এইটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীরের ভেতরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কোষ ঝিল্লি। কোষ প্রাচীর কিন্তু সব কোষে থাকে না, আমরা পড়েছি ইতিমধ্যে, বাট কোষ ঝিল্লি সব কোষেই থাকে, সেটা উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, ছত্রাক হোক, ব্যাকটেরিয়া হোক, সব কোষে কোষ প্রাচীর থাকে। বুঝতে পারছো? তাহলে এখন এই কোষ প্রাচীরের সংজ্ঞাটা আমরা আসলে কিভাবে দিব? চমৎকার একটা সংজ্ঞা সুন্দর করে সাজায় গুছায় দিছি, এইখান থেকে নোট করে ফেলবা। এবং আমরা বলেছি ক্লাস শেষে আমরা সুন্দর একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফ থেকে তোমরা পড়লে সব কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমরা এটা আসলে কিভাবে দিতে পারি, কিভাবে এই সংজ্ঞাটা আমরা দিতে পারি? দেখো, সংজ্ঞাটা হচ্ছে প্রতিটি সজীব, এটা সজীব, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমটা আসলে কি? প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমের একটা অংশ, নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের অংশ, এবং সাইটোপ্লাজম হচ্ছে একটা প্রোটোপ্লাজমের অংশ। পুরো অংশটাই হচ্ছে একটা প্রোটোপ্লাজম। তাহলে আমরা কি লিখতে পারি? প্রোটোপ্লাজম, কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, ভীষণ সূক্ষ্ম স্থিতিস্থাপক মানে যেটা সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে। বৈষম্য ভেদ্য মানে কি জানো? বৈষম্য ভেদ্য মানে হচ্ছে, মনে করো এটা একটা পর্দা, যে পর্দাতে ছোট ছোট কিছু ছিদ্র থাকবে এবং এই ছিদ্রটা বৈষম্য করবে। বৈষম্য মানে হচ্ছে এই ছিদ্র দিয়ে ইচ্ছা মতো সবকিছু যাওয়া আসা করতে পারবে না, এই ছিদ্র দিয়ে শুধু দ্রাবক পানি যাওয়া আসা করতে পারবে এবং খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু যাওয়া আসা করতে পারবে। এটা ফিক্সড করে দেওয়া থাকবে, তখন সেই বৈশিষ্ট্য, সেই পর্দাকে আমরা কি বলবো? বৈষম্য ভেদ্য পর্দা। এবং লিপোপ্রোটিন দ্বারা গঠিত হবে। লিপোপ্রোটিন মানে হচ্ছে লিপিডের সাথে যদি প্রোটিন থাকে তখন আমরা সেটাকে কি বলবো বলতো? লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী যে ঝিল্লি আছে তাকে আমরা কি বলছি? প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেনের সংজ্ঞাটা কিন্তু আমি বোর্ডে দিয়ে দিয়েছি, তারপরেও আরো সহজ করে সুন্দর করে যে সংজ্ঞাটা তুমি দিতে পারো সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা কোষ প্রাচীরের ভেতরে, হ্যাঁ, কোষ প্রাচীরের ভেতরে বৈষম্য ভেদ্য পর্দা, এটা একটা বৈশিষ্ট্য। তারপর লিপোপ্রোটিন দ্বারা গঠিত, এটা একটা বৈশিষ্ট্য। স্থিতিস্থাপকতা সম্পন্ন, এটা একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে মিলায় আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে কোষ প্রাচীরের ভেতরে
কোষ প্রাচীরের ভেতরে লিপোপ্রোটিন দ্বারা গঠিত বৈষম্য ভেদ যে পর্দাটি স্থিতিস্থাপকতা সম্পন্ন এবং বিস্তর বিশিষ্ট তাকেই আমরা কি বলবো, কোষ ঝিল্লি বলবো। কি বলবো, কোষ ঝিল্লি। অথবা কি লিখতে পারি, প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের যে অংশটি লিপিড প্রোটিন দ্বারা গঠিত স্থিতিস্থাপকতা গুণ সম্পন্ন দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত, হ্যাঁ তাকেই আমরা কি বলছি, কোষ ঝিল্লি। তাহলে তুমি কিন্তু কোষ ঝিল্লির সংজ্ঞাটা ভাই তোমার মনের মতন করে তুমি দেখবা, বুঝছো? বইয়ে যা আছে হর হর গড় গড় করে না বুঝে মুখস্থ তুমি কখনোই করবা না। তুমি বুঝে বুঝে সুন্দরভাবে তুমি বায়োলজিটাকে পড়বা, ফিল করবা। বায়োলজি মানে এইটা আমি কি বলবো, মানে এটা এত সুন্দর একটা সাবজেক্ট যেটা মানে তুমি যদি ঠিকঠাক মতন তাকে সময় দাও, ভালোবাসো, সে তোমাকে 10 গুণ বেশি ভালোবাসা ফেরায় দিবে। আর যদি তুমি এটাকে না পড়ো রে ভাই, এটা পাগলা ঘোড়ার মতন, তুমি কিছুতেই কন্ট্রোল করতে পারবা না। তোমারে লাথি ঘুষি মাইরে, মানে ঘুষি লাথি দিয়ে মানে লাথি মাথি মাইরে তোমারে কিন্তু সেটা ফালাই দিবে, এরকম একটা অবস্থা। তাহলে বায়োলজিটাকে কি করতে হবে, মনের ভেতরে মানে আমাদের বুকের ভেতরে যে হার্ট আছে, হ্যাঁ সেই হৃদয় দিয়ে আমাদেরকে বায়োলজিটাকে অনুভব করতে হবে, আমাদেরকে বায়োলজিটাকে ফিল করতে হবে এবং বায়োলজিটাকে সময় দিতে হবে। ঠিক আছে, আমাদের চারপাশে যা কিছু আছে সবই তো বায়োলজি। তাহলে বায়োলজিটাকে তুমি সময় কেন দিবা না বলো তো? তাহলে একটা সংজ্ঞা আমরা আশা করছি পেয়ে গেছি। তাহলে আমরা কোষ ঝিল্লির সংজ্ঞা কি দিব, প্রোটোপ্লাজমের সবচেয়ে বাইরের যে অংশটি লিপিড প্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা গঠিত বৈষম্য ভেদ্য এবং স্থিতিস্থাপকতা গুণ সম্পন্ন তাকেই আমরা কি বলবো, কোষ ঝিল্লি। আমরা তাকে কি বলবো, কোষ ঝিল্লি। তাহলে এখন তুমি কোষ ঝিল্লির অনেকগুলো নাম আছে, যেমন তোমার বেশ কিছু নাম থাকে না, যেমন তোমার নাম খাদিজা, সুন্দর একটা খাদিজা নাম, বাবাই ডাকে ফাতেমা বলে, মা ডাকে পুতুল বলে, মানে থাকে না একজনের অনেকগুলো নাম থাকে না। তো ঠিক এই কোষ ঝিল্লির অনেকগুলো নাম আছে, মানে কোষ ঝিল্লিকে অনেক নামেই তুমি ডাকতে পারো। ঠিক আছে, যেমন কোষ ঝিল্লিকে তুমি প্লাজমা মেমব্রেন বলবা, তাতেও কোষ ঝিল্লি, লাভবাহিক, হ্যাঁ উপস্থিত, ঠিক আছে একই কথা। তুমি যদি সেটাকে সাইটোপ্লাজমিক মেমব্রেন বলো তাহলেও ওকে ফাইন, ঠিক আছে। এটাকে তুমি বায়োমেমব্রেন বলতে পারো তাহলেও ঠিক আছে। এটাকে তুমি প্লাজমা লেমাও বলতে পারো, ফাইন, ওকে, আমি উপস্থিত কোষ ঝিল্লি বলবে, ঠিক আছে। যদি তুমি এটাকে ইংলিশে বলতে চাও সেল মেমব্রেন, আবার ভুল করে যেন সেল ওয়াল বলে ফেলো না সোনারা, সেল ওয়াল কিন্তু কি, কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে আমি যদি এখন তোমাকে বলি যে কোষ ঝিল্লির অপর নামগুলো কি কি বলে ফেলো ছটফট করে, তাহলে তুমি আশা করছি পারবে। তাহলে কোষ ঝিল্লির অপর নামগুলো কি কি, প্লাজমা মেমব্রেন একটা নাম, কোষ ঝিল্লি আরেকটা নাম, সাইটোপ্লাজমিক মেমব্রেন আরেকটা নাম, বায়োমেমব্রেন, প্লাজমা লেমা এবং সেল মেমব্রেন। তাহলে এইটা কিন্তু পরীক্ষাতে আসে, জানো, এটা এমসিকিউর জন্য আসে যে নিচে কোনটা কোষ ঝিল্লির অপর নাম, অথবা কোষ ঝিল্লির অপর নামগুলো লিখো। এখন আমাকে বলো দেখি, সবাই পারবে তো ইনশাআল্লাহ? বলো জোরে বলো, ইনশাআল্লাহ পারবা। তাহলে এরপরে আমরা চলে যাই কোষ ঝিল্লির বিভিন্ন মডেল নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। তার আগে আমাকে একটু বলো দেখি, যারা ক্লাসটা করছো তারা সবাই বুঝতে পারছো? ক্লাসটা যারা করছো তারা কি তোমরা সবাই বুঝতে পারছো? এবং আমি এই মাত্র যে অংশটা পড়ালাম, এই মাত্র সেটা কি তোমরা বুঝতে পেরেছো? এই মাত্র যেটা পড়লাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। এখন আমরা চলে আসবো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির ভৌত গঠনগত বিভিন্ন মডেল। যেমন বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী, হ্যাঁ, এই কোষ ঝিল্লিটা দেখতে আসলে কেমন, একটু লাইনে থাকো, আমি এসিটা অফ করে দিই। যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা, হ্যাঁ, কোষ ঝিল্লি দেখতে আসলে কেমন এটার গঠন নিয়ে যখন তারা গবেষণা করেন, তারা যখন দেখা যাচ্ছে মডেলটা ড্রয়িং করেন, আঁকান, দেখানোর চেষ্টা করেন যে কেমন গঠন, তখন তারা এইটার সম্পর্কে বেশ কয়েকটা মতবাদ প্রস্তাব করেন। দেখো এখানে আমরা বেশ কয়েকটা মতবাদ বা মডেল দেখতে পাচ্ছি কোষ ঝিল্লি সম্পর্কে। এক একজন বিজ্ঞানী এক এক ধরনের মডেল দিয়েছেন। প্রথম যে মডেলটা, সেইটার নাম যা ভাই, ক্ষুধা পেটে যদি তুমি এইটা প্রথম পড়ো তাহলে তোমার ক্ষুধা লাগবে, পেট বলবে আমার স্যান্ডউইচ দে।
আচ্ছা যাই হোক, তাহলে প্রথম মডেলটা আশা করছি বুঝতে পারছো, স্যান্ডউইচ মডেল। এবং এই মডেলটা প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ডেভসন। তাহলে ড্যানিয়েলি এবং ডেভসন কোন মডেল প্রস্তাব করেছেন? স্যান্ডউইচ মডেল। এই স্যান্ডউইচ মডেল নিয়ে তোমাদের 2 মিনিটের একটা সুন্দর শর্টস বানাই দিব, ঠিক আছে? তখন দেখো। তাহলে এখন ড্যানিয়েল এবং ডেভসনের মডেলটার নাম কি? স্যান্ডউইচ মডেল। এবং এইটা হচ্ছে কোষ ঝিল্লির সম্পর্কে সবচেয়ে প্রথম মডেল। তারপরে কোন মডেলটা আসছে বলো তো? বেনসন্স মডেল। বেনসন্স পড়ার সময় কি কিছু মনে আসছে? বেনসন্স মডেল, ঠিক আছে? এটা আশা করছি ছেলেদের এটা মুখস্থ করতে কোনো টেনশন নাই, কোনো কষ্ট নাই, কোনো প্যারা নাই। 3 নম্বর মডেলটা কি বলো তো? লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল। চতুর্থ মডেলটা হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এটা কোন বিজ্ঞানী করেছেন বলতে পারবেন? রবার্টসন। তাহলে রবার্টসনের মডেলের নাম কি? এটা একটা এমসিকিউ আসতে পারে। ফিনিশিং এ যে মডেলটা আমরা পড়বো সেটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসনের মডেল। এটা তোমার ফ্লুইড মোজাইক মডেল। কত সালে পড়ছে? 1972 সাল। আস্তে আস্তে বললাম, যুদ্ধের 1 বছর পরে এই মডেলটা প্রস্তাব করা হয়েছে। এটা 1972 সালে, সালটা পড়তে হবে। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কোষ ঝিল্লির বিভিন্ন মডেলের নাম লিখো, আশা করছি তুমি পারবে। তাহলে আমাদের কোষ ঝিল্লির 5টা মডেলের নাম আমরা সুন্দর হর গড় করে বলতে পারবো এবং লিখতেও পারবো। কি লিখবো, কি বলবো? স্যান্ডউইচ মডেল, বেনসন্স মডেল, লিনার্ড অ্যান্ড সিঙ্গার্স মডেল, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস এবং ফ্লুইড মোজাইক মডেল। তাহলে আমাদের কতটা মডেল আছে? আমাদের 5টা মডেল আছে। 5টা মডেল সম্পর্কে সুন্দর করে তোমরা, মানে সম্পর্কে না, 5টা মডেলের নাম তোমরা সুন্দর করে লিখে ফেলবা। এবং এখান থেকে যে এমসিকিউটা তুমি 100% কমন পাবেই, হয় একটা নাহলে আরেকটা। কোনটা? স্যান্ডউইচ মডেলটা প্রস্তাব করেছেন কোন বিজ্ঞানী? ড্যানিয়েলি এবং ডেভসন। অথবা প্রথম কোন মডেলটা প্রস্তাব করা হয় তখন আমরা কি বলবো? স্যান্ডউইচ মডেল। এবং প্রশ্ন আসতে পারে ফ্লুইড মোজাইক মডেলটি কে প্রস্তাব করেছেন? সিঙ্গার এবং নিকলসন। অথবা আসতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা? এই যে এই মডেলটা হচ্ছে সর্বজনীন, সর্বগ্রহণযোগ্য। এই মডেলটা হচ্ছে ভাই সর্বজনীন, মানে কি বলবো, সর্বজনীন না, মানে সর্বগ্রহণযোগ্য মডেল। এই মডেলটাই হচ্ছে সর্বগ্রহণযোগ্য এবং লেটেস্ট মডেল। এই মডেলটা নিয়ে আজকে আমরা একবারে তছনছ করে ফেলবো। বায়োলজিটার এই ফ্লুইড মোজাইক মডেলটা আজকে এমন ভাবে পড়বো যেন তোমরা চোখ বন্ধ করলেও এটা দেখতে পাও, চোখ খুললেও দেখতে পাও, ঠিক আছে? আর এইটা পরীক্ষার খাতায় হর গড় করে লিখে দিবা। তাহলে এখন আমাদের এতটুকু আশা করছি সব কমপ্লিট। তোমরা, আমার বিশ্বাস যে তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো যে কোষ ঝিল্লি কোথায় থাকে? সাইটোপ্লাজমের বাহিরে এবং কোষ ঝিল্লির কোষ প্রাচীরের ভেতরে। তারপরে আমরা কি পড়লাম? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা, প্লাজমা মেমব্রেনের কি কি নাম আছে, তার সাথে প্লাজমা মেমব্রেনের গঠনগতভাবে কি ধরনের মডেল আমরা দেখতে পাই সেই মডেলগুলোর নাম আমরা পড়লাম। এখন আমরা এই যে প্লাজমা মেমব্রেনের মডেলে কিন্তু এইরকমই দেখা যায়। যদি আমরা প্লাজমা মেমব্রেনের মডেলটা আঁকাই, গঠনটা দেখাই, তাহলে কিন্তু আমরা ঠিক এইরকম সুন্দর পিকচারটাই দেখতে পারবো। আমরা এখন, আমি তোমাদের সুন্দর করে ড্রয়িং করে আগে শিখাবো, শিখানোর পরে আমরা এই পিকচারটাতে ব্যাক করব। তারপরে দেখবা যে এতটা সুন্দর সহজ এই টপিক, এই অংশটা, যা তুমি হয়তো বা দেখার সময় অনেক ভয় পেয়েছিলে বা পড়ার সময় হয়তো ভয় পেয়েছো যে এত কঠিন কেন, বাট এটা কিন্তু কঠিন না। এটা আমি তোমাকে বলছি হলফ করে, এটা আমি সুন্দর করে তোমাকে বুঝাই দিব, এখন শিখাই দিব। তাহলে এখন আমরা যে অংশটা নিয়ে কথা বলছি ফ্লুইড মোজাইক মডেল, সেইটা আমরা এখন আলোচনা করব। মনে করো এইটা হচ্ছে কোষ ঝিল্লি এবং কোষ ঝিল্লির বাহিরের দিকে কি আছে? কোষ প্রাচীর। এবং এইটার ভেতরের দিকে কি আছে? এটার ভেতরের দিকে হচ্ছে সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম আর এটা হচ্ছে সেল ওয়াল। আর আমরা এটা দেখছি সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের গঠনটা এখন আমরা পড়বো, ভালো করে শুনবা। যখন আমরা
কোনো সিনেমা দেখতে যাই বা কোনো কিছু আমরা গল্প শুনতে যাই বা বিশেষ কোনো নাটক দেখতে যাই বা ওয়াজ শুনি কারো, তখন আমরা আগে চেষ্টা করি যিনি বক্তা বা যিনি সিনেমা করবেন তার সম্পর্কে জানার, মানে তাকে আমরা চিনি কিনা। যদি তাকে আমরা চিনি তাহলে কিন্তু তার ওয়াজ বলো, তার সিনেমা বলো, তার নাটক বলো আমাদের ভালো লাগতে শুরু করে বা ভালো লাগে। যেমন আমি আয়েশা আপু, আমাকে হয়তো তোমরা অনেকেই চিনো না, আবার অনেকেই চিনো। যারা আজকে তোমরা আমাকে প্রথম দেখছো, নতুন দেখছো, এখন হয়তো তোমার আমাকে ভালো নাও লাগতে পারে আজকে, কিন্তু আমাকে যখন তুমি রেগুলার দেখবে এবং আমার ক্লাসগুলো যখন তুমি মনোযোগ সহকারে করবে, তখন কিন্তু তোমার আমাকে ভীষণ ভালো লাগবে এবং আমার ক্লাসগুলো করার জন্য তুমি বসে থাকবে যে আপু কখন আসবে, আমাদের কখন লাইভ ক্লাসগুলো নিবে ইনশাআল্লাহ। তো ঠিক সেরকম পরিচিতরও একটা ব্যাপার আছে। তো আমরা আসলে এই কথাটা কেন বললাম, তাই না? এটার সাথে এটা সম্পৃক্ততা কি? সম্পৃক্তটা হচ্ছে এই যে আমরা বললাম না সেল মেমব্রেন, সেল মেমব্রেনে কি কি থাকে, আমরা ভেতরের দিকে যে ওর মধ্যে কি কি অংশ থাকে সেইটা নিয়ে যেহেতু স্টাডি করব, তাই ওই সেল মেমব্রেনটার গঠনে আসলে কোন জিনিসটা প্রধান, কোন জিনিসটা মুখ্য ভূমিকা পালন করে তার স্ট্রাকচার সম্পর্কে আগে আমরা খেয়াল করব, তাহলে আমরা খুব সুন্দর করে এটা বুঝতে পারবো। আচ্ছা, আমি এটা কালার পিকচার দিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমাদের জন্য সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে। ওকে, আমরা দেখো এখানে একটা বড় গোল্লা দিলাম। এই গোল্লাটা আসলে কি জিনিস আমরা এখন একটু পড়বো। এই যে দেখো কি সুন্দর একটা পিকচার এখানে আঁকাই ফেললাম। মনে হতে পারে আপু আপনি আবার কি আঁকাচ্ছেন? আমি যে পুরো স্ট্রাকচারটা আঁকাইছি না, একটা গোল্লা তার সাথে দুইটা ফুলের পাপড়ির মতন অংশ আঁকিয়েছি, অ্যাকচুয়ালি এই পুরো অংশটা, এই পুরো টোটাল পার্টটা হচ্ছে ফসফোলিপিড। এইটা হচ্ছে ফসফোলিপিড। ভালো করে শুনবা, হ্যাঁ, ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে শোনা। এখন প্রশ্ন হচ্ছে আপু ফসফোলিপিডটা কি? ফসফোলিপিডটা হচ্ছে যখন লিপিডের সাথে কোনো ফসফেট, ফসফরিক অ্যাসিড অথবা ফসফরাস যুক্ত থাকে তার সাথে, লিপিডের সাথে, তখন আমরা তাকে কি বলবো? ফসফোলিপিড। এবং এই ফসফোলিপিডটা হচ্ছে কোষ ঝিল্লির গঠনের মূল উপাদান। ঠিক আছে, তাহলে ফসফোলিপিড কি বলতো? যখন লিপিডের সাথে ফসফেট অথবা ফসফরিক অ্যাসিড অথবা ফসফরাস যুক্ত থাকে তখন আমরা তাকে কি বলবো? ফসফোলিপিড। তাহলে এইটা হচ্ছে সেই ফসফোলিপিড। ফসফোলিপিডের একটা কি আছে? মাথা আছে। এই অংশটা হচ্ছে ফসফোলিপিডের মাথা, হ্যাঁ, এবং এই দুইটা হচ্ছে ফসফোলিপিডের লেজ। তাহলে আমাকে একটু বলো তো আমাদের ফসফোলিপিডের কয়টা মাথা আছে? এটা কিন্তু মানে পড়ার মধ্যেই আমরা পড়ছি। তাহলে ফসফোলিপিডের একটা মাথা আছে এবং দুইটা কি আছে? লেজ আছে। তাহলে এটা একটা লেজ, এটা একটা লেজ, এবং এই যে মাথা, এই মাথার মধ্যে তোমার পোলার কি আছে? ফসফেট আছে। মাথার মধ্যে পোলার যে অংশটা, পোলার ফসফেট গ্রুপ থাকে, মাথার মধ্যে পোলার অংশ ফসফেট থাকে। যেহেতু এখানে ফসফেট থাকে এবং এটা পোলার অংশ, তাই এটা পানিকে কি করে বলতো? পানিকে প্রচন্ড আকর্ষণ করে। হ্যাঁ, পানিও পোলার, এইটাও পোলার। আমরা তো জানি সমধর্মী দ্রব্য সমধর্মী দ্রাবকে দ্রবীভূত হতে পারে। তাহলে এই অংশটা যেহেতু পোলার, তাই এটা পানিকে ভীষণ পছন্দ করবে এবং পানিকে টেনে নিবে, পানি এই দিক দিয়ে প্রবেশ করবে, এবং এই অংশটার নাম হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক এইটা হচ্ছে ওয়াটার লাভার অংশ, পানি প্রিয় অংশ, হাইড্রোফিলিক অংশ। ঠিক আছে, এবার আমরা যখন লেজের দিকে চলে আসবো, তাহলে লেজের দিকে কি থাকে ভালো করে একটু খেয়াল করো। যেহেতু আমরা বলেছিলাম ফসফোলিপিড, তাই ফসফোলিপিডের ফসফেট এটা তো আমরা মাথায় পেলাম, তাহলে বাকি লিপিড অংশটা আমরা পাচ্ছি এই পার্টে। ঠিক আছে, এই পার্টে। এবং এই যে লেজ আমরা দেখতে পাচ্ছি, এই যে লেজ আমরা দেখতে পাচ্ছি, এই লেজে আমরা কি দেখতে পাবো জানো? লিপিডের যে ফ্যাটি অ্যাসিড থাকে না, লিপিড কি নিয়ে গঠিত বলো তো? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে গঠিত, তাই না? তাহলে এই লেজে ফ্যাটি অ্যাসিড থাকে এবং এই জায়গাতে কি থাকে? গ্লিসারল থাকে। কি থাকে? গ্লিসারল থাকে।
তাহলে এখন আমাকে বলো দেখি, তাহলে এই যে লেজে যেহেতু লেজের অংশটা যেহেতু লিপিড এবং এখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকছে, যে ফ্যাটি অ্যাসিড এটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত অংশ, কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত অংশ এখানে থাকে। তো কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত অংশ এখানে থাকে, হাইড্রোকার্বন যৌগ এখানে থাকে, এটা অপোলার, তাই এটা কিন্তু পানিকে পছন্দ করে না, ঠিক আছে। ওয়াটার হেটিং পার্ট, এটা ওয়াটারকে হেট করে, এই জন্য এটার নাম হচ্ছে হাইড্রোফোবিক পার্ট বা ওয়াটার বিদ্বেষী অংশ। এই অংশ দিয়ে কি হয়ে যায়, পানি বেরিয়ে যায়, কি হয়ে যায়, পানি বেরিয়ে যায়। তাহলে আবারও বলছি, ভালো করে শোনো, আমাদের ফসফোলিপিডের দুইটা অংশ, ফসফেট গ্রুপটা থাকে মাথায়, এটা পোলার অংশ, তাই এটা পানিও পোলার, পানিকে প্রচন্ড আকর্ষণ করে, পানি এদিক দিয়ে প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক অথবা পানির ওয়াটার লাভার বা পানি আকর্ষী অংশ। আর লেজের যে পার্টটা, এটা হচ্ছে তোমার এখানে লিপিড অংশ থাকে এবং এখানে ফ্যাটি অ্যাসিড থাকে এবং এই পার্টটাতে থাকে গ্লিসারল, ঠিক আছে। এবং এই যে ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু তোমার হাইড্রোকার্বন দ্বারা গঠিত, কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, এবং এটা ওয়াটার হেটিং পার্ট, এটা ওয়াটারকে অপছন্দ করে, এটা ওয়াটারকে এদিক দিয়ে ওয়াটার বেরিয়ে যায়, ওয়াটার এদিক দিয়ে বেরিয়ে যায়, পানি এদিক দিয়ে বেরিয়ে যায়, এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক। কি বলা হচ্ছে, হাইড্রোফোবিক। কি বলা হচ্ছে, হাইড্রোফোবিক। তাহলে এই পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে টোটাল যে ফসফোলিপিডটা পড়লাম না, এই যে ফসফোলিপিড, তাহলে ফসফোলিপিডের একটা অংশ আছে যেটা দিয়ে পানি প্রবেশ করে, আরেকটা অংশ আছে যেটা দিয়ে পানি বেরিয়ে যায়। কি একটা সুন্দর একটা কম্বিনেশন, তাই না? এবং এই জন্য কিন্তু প্রয়োজনে কি হয়, পানি প্রবেশ করতে পারে, আবার প্রয়োজনে পানি কি হতে পারে, বের হতে পারে। তাহলে আমরা যারা ফসফোলিপিডের গঠনটা পড়ে ফেললাম, তারা কিন্তু এখন খুব সহজেই আমরা কি করতে পারবো, ফ্লুইড মোজাইক মডেলটা আমরা বুঝতে পারবো। তাহলে ফ্লুইড মোজাইক মডেলটা বুঝতে হলে ফার্স্টে আমাদের কি বুঝতে হবে, ফার্স্টে আমাদের ফসফোলিপিড সম্পর্কে বুঝতে হবে। কেন এটা হাইড্রোফিলিক পার্ট, কেন এটার মধ্যে হাইড্রোফোবিক পার্ট আছে, সেটা আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা ফসফোলিপিডটা যেহেতু পড়ে ফেলেছি, এখন আমরা তাহলে ফ্লুইড মোজাইক মডেলটার গঠনটা আঁকাই। এই যে এই অংশটা এখন আমরা আঁকাবো, এটা কিভাবে অবস্থিত, এখানে যখন আমরা আঁকাবো দেখো, তখন আমরা একটু খেয়াল করে দেখো, আমরা যে অংশটা এখানে আঁকাচ্ছি এইটা মনে করো ফসফোলিপিড, মনে করো না, এটা হচ্ছে ফসফোলিপিড। এবং আমরা কি জানি, আমরা জানি যে ফসফোলিপিডের কি থাকে, একটা করে মাথা এবং দুইটা করে কি থাকে, লেজ থাকে। দেখো আমরা সেই অংশটায় আঁকাচ্ছি মাথা এবং লেজ। এবং আমরা এটাও জানি যে কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট আবরণে আবৃত, মানে ফসফোলিপিডটা কয়টা লেয়ার তৈরি করবে, দুইটা লেয়ার তৈরি করবে। কয়টা লেয়ার, দুইটা লেয়ার। এই যে আমরা দেখেছি না, দেখো এইটা কিন্তু একটা লেয়ার, এইটা আরেকটা লেয়ার। দেখো এখানে সুন্দর বোঝানো হয়েছে, হাতে আঁকানোর সময় এত সুন্দরভাবে আঁকানো যাবে না, হ্যাঁ, এই জন্য আমি এই পিকচারটা অ্যাড করেছি। দেখো এখানে সুন্দর, এখানে একটা লেয়ার তৈরি করছে, এখানে আরেকটা লেয়ার তৈরি করছে। এই যে এটা হচ্ছে মাথা এবং এদের লেজ হচ্ছে ভেতরের দিকে আছে, আমি ঠিক ওই অংশটাই এখানে তোমাদের দেখাচ্ছি। তাহলে আমরা কি করেছি, মাথা আঁকিয়েছি এবং লেজ আঁকিয়েছি, তাই না? একটা আমরা কি তৈরি করলাম, একটা অংশ তৈরি করলাম। এই যে দেখো এখানে যেমন দেওয়া আছে ঠিক সেরকম আমরা একটা অংশ তৈরি করেছি, এবার আমরা আরেকটা অংশ তৈরি করব। এখানেও আমরা কি দেখাচ্ছি, নিচের দিকে এটা যেহেতু লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, সেহেতু আমরা এখানেও কি করছি, এখানেও মাথা আঁকাচ্ছি। এবং মাথা আঁকানোর পরে যথারীতি আমরা কি আঁকাবো, আমরা যথারীতি লেজ আঁকাবো। এই যে এগুলো হচ্ছে লেজ আমরা আঁকালাম, ঠিক আছে, এই যে লেজ আমরা আঁকালাম। ভালো করে কিন্তু তোমরা খেয়াল করবা, মাথা আঁকানোর পরে আমরা কি আঁকিয়ে ফেলেছি, লেজ আঁকিয়ে ফেলেছি। তোমরা যখন আঁকাবা অনেক সুন্দর যত্ন সহকারে আঁকাবা, ওকে। এখন কথা হচ্ছে, তাহলে আমাদের এই কোষ ঝিল্লিটি দেখো, আমরা প্রথম যে পয়েন্ট আছে ফসফোলিপিড বাইলেয়ার, তার মানে ফসফোলিপিডের বাইলেয়ারে গঠিত। বাই মানে দুই, লেয়ার মানে স্তর। তাহলে এখানে ফসফোলিপিড কয় স্তরে সজ্জিত আছে, দুইটা স্তরে সজ্জিত আছে। দেখো এইটা একটা স্তর এবং এইটা আরেকটা স্তর। দেখো ওই যে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা স্তর, এই যে এটা একটা স্তর, এখানে অসংখ্য ফসফোলিপিড যুক্ত আছে, এটা একটা স্তর, এবং আমরা এখানেও আরেকটা স্তর কি করতে পারছি, দেখতে পাচ্ছি। তাহলে ফসফোলিপিড কয় স্তরে গঠিত, দুইটা স্তরে। এটাকে আমরা ফসফোলিপিড কি বলছি, বাইলেয়ার। ভালো করে বুঝো,
এইটা একটা লেয়ার, এইটা আরেকটা লেয়ার, তাহলে এখানে কয়টা লেয়ার? দুইটা লেয়ার। এবং যেহেতু এটা ফসফোলিপিড দ্বারা গঠিত তাই বলা হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। এবং প্রত্যেকটা স্তর কি দ্বারা গঠিত? আমরা তো একটু আগে বললাম প্রত্যেকটা স্তর গঠিত হচ্ছে ফসফোলিপিড দিয়ে, যার একটা মাথা আছে, মাথাটা হচ্ছে পোলার ফসফেট গ্রুপ বহন করে এবং এটা দিয়ে পানি প্রবেশ করে, এটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ। এবং কয়টা লেজ আছে? দুইটা লেজ আছে। লেজ দুইটা কি? লেজ দুইটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড থাকে নিচে এবং উপরের দিকে কি থাকছে? গ্লিসারল থাকছে, মানে লিপিড আছে এখানে। এবং এটা হচ্ছে ওয়াটার হিটিং পার্ট, এটা হাইড্রোফোবিক অংশ। এবং দেখো খেয়াল করো, যখন এই দুইটা স্তর গঠিত হয়, এই যে মাথা, এই মাথা কিন্তু বিপরীত দিকে আছে, মাথা বিপরীত দিকে আছে। আর এই যে লেজ, লেজ আছে কিভাবে? লেজ আছে মুখোমুখি, সামনাসামনি হয়ে, ঠিক আছে? মনে করো এই যে এরকম ভাবে লেজগুলো ঠিক এই যে মুখোমুখি এরকম করে আছে, এটা যদি মাথা হয় এটা বিপরীত দিকে অবস্থান করছে। তাহলে ফসফোলিপিডের মাথা বিপরীত দিকে আছে, লেজগুলো হচ্ছে কি করছে? লেজগুলো হচ্ছে মুখোমুখি হয়ে আছে। এবং দেখো এই যে এই অংশ দিয়ে কি হয়ে যাবে? এই অংশতে পানি প্রবেশ করবে, এই অংশ দিয়ে পানি প্রবেশ করবে, ভালো করে খেয়াল করবা। আর এই অংশ দিয়ে পানি কি হয়ে যাবে? এই অংশ দিয়ে পানি বাহিরে বের হয়ে যাবে, এটা দিয়ে প্রবেশ করবে কারণ এটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ। আর এই অংশ দিয়ে পানি বেরিয়ে যাবে কারণ এটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। তাহলে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার পয়েন্টটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই যে আমাদের 4টা পয়েন্ট আছে, প্রথম পয়েন্টটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, তাহলে এই পয়েন্টটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, তার আগে আমি বলে রাখি, আমি বলি যে এই পার্টটা হচ্ছে, এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজমের দিকের অংশ, হ্যাঁ, সাইটোপ্লাজমের দিকের অংশ। এবং এই অংশটা হচ্ছে সেল ওয়ালের দিকের অংশ, মানে এটা বাহিরের দিকের অংশ। তাহলে এখন কথা হচ্ছে আমরা এখন কি পড়বো? আমরা এখন প্রোটিন নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? প্রোটিন নিয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রোটিন আসলে কি? মেমব্রেন প্রোটিনটা কি? যেহেতু আমরা পড়ছি সেল মেমব্রেন, তাই সেল মেমব্রেনে যে প্রোটিন থাকবে, যে প্রোটিনগুলো থাকবে, সেই প্রোটিনগুলোকে আমরা কি বলবো? সেই প্রোটিনগুলোকে আমরা বলবো মেমব্রেন প্রোটিন। কি বলবো? মেমব্রেন প্রোটিন। এবং এইখানে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে, ভালো করে খেয়াল করবা। মনে করো আমি যদি এটা একটা স্তর কল্পনা করি, হ্যাঁ, এখানে আমি স্তর কল্পনা করছি, 2টা স্তর মনে করো। তো আমি এই জিনিসটা, হ্যাঁ, এটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, এটা এমন ভাবে প্রবেশ করালাম যে একেবারে ভেতর বাহির সব দিক দিয়ে এটা কি করেছে? দেখো 2টা স্তর ভেতর বাহির দিয়ে এটা কি হয়ে গেছে? গেঁথে গেছে। খেয়াল করেছো? বুঝতে পারছো? সুন্দর করে বুঝতে পারছো? দেখো এটা একদম ভেতর বাহির সব দিক দিয়ে গেঁথে গেছে, মানে এই পৃষ্ঠ থেকে শুরু করে ভেতর দিক দিয়ে শুরু করে বাহির দিক দিয়ে বের হয়ে গেছে, গেঁথে গেছে। তাহলে কিছু কিছু প্রোটিন আছে যে প্রোটিনগুলো কি করবে? একেবারে ভিতরের মেমব্রেন, বাহিরের মেমব্রেন, ভিতরে থেকে একদম ওই স্তর থেকে গেঁথে এই স্তর পর্যন্ত চলে আসবে। এই ধরনের প্রোটিনকে আমরা কি বলবো? ইন্ট্রিগাল প্রোটিন। কি বলবো? ইন্ট্রিগাল প্রোটিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন। কিছু কিছু প্রোটিন থাকবে, এই যে এটা হচ্ছে সারফেস, বাহিরের সারফেস, এই ভেতরের সারফেস অথবা বাহিরের দিকের সারফেসে কি করবে? অবস্থান করবে। এটাকে আমরা কি বলছি? পেরিফেরাল প্রোটিন। কি বলছি? পেরিফেরাল প্রোটিন। এবং কিছু কিছু প্রোটিন থাকবে যেটা এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে কিছুটা গেঁথে গেঁথে থাকবে, এটাকে আমরা কি বলছি? লিপিড কোর প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে দেখো এখানে আমরা প্রোটিন কয় ধরনের পাচ্ছি? 3 ধরনের পাচ্ছি। এক ধরনের প্রোটিন একদম বাহির ভিতর গেঁথে থাকবে, তাকে আমরা বলছি ইন্ট্রিগাল প্রোটিন। আরেক ধরনের প্রোটিন আছে সারফেসে লেগে থাকবে, সেটা বাহিরের দিকের হোক বা তোমার ভিতরের দিকে সারফেস হোক। এবং আরেক ধরনের প্রোটিন আছে যেটা হচ্ছে লিপিডের মধ্যে আংশিকভাবে প্রবিষ্ট থাকবে, সেটাকে আমরা কি বলছি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমাদের দেখো 2 নাম্বার যে পয়েন্টটা আছে, প্রোটিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমাদের প্রোটিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে 3 নাম্বার পয়েন্টে তাহলে আমাদের কি আছে? গ্লাইকোক্যালিক্স নিয়ে তাহলে আমরা এখন একটু কথাবার্তা বলি। তাহলে গ্লাইকোক্যালিক্সটা আসলে কি জিনিস? গ্লাইকোক্যালিক্স একটু ভালো করে খেয়াল করবা। এই যে এখানে আমরা কি করছি? প্রোটিন দেখিয়েছি, হ্যাঁ। এখন এই যে প্রোটিন আছে না, এই প্রোটিনের সাথে দেখা যাচ্ছে
চেইন আকারে কি যুক্ত আছে? শর্করা যুক্ত আছে। হ্যাঁ, প্রোটিনের সাথে কি যুক্ত আছে? শর্করা যুক্ত আছে। তখন এটাকে আমরা কি বলবো বলতো? শর্করাকে গ্লাইকো বলি, গ্লাইকো প্রোটিন বলবো। তাহলে এটাকে আমরা বলবো গ্লাইকো প্রোটিন। আর এই শর্করা যদি আবার ফসফোলিপিডের সাথে যুক্ত হয়, এই যে শর্করার এই যে চেইন, এটা মনে করো ফসফোলিপিডের সাথে যুক্ত আছে, তখন আমরা এটাকে বলছি গ্লাইকোলিপিড। ভালো করে বুঝো, ভালো করে শুনো। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ বা শর্করা, এটা কার সাথে লেগে আছে? প্রোটিনের সাথে। এই জন্য আমরা এটাকে বলছি গ্লাইকো প্রোটিন। মানে গ্লাইকো মানে শর্করা, আর প্রোটিন, তাহলে প্রোটিনের সাথে যুক্ত থাকলে গ্লাইকো প্রোটিন। আর যদি লিপিডের সাথে যুক্ত থাকে চিনি, তাহলে আমরা কি বলবো? যদি লিপিডের সাথে শর্করা যুক্ত থাকে কি বলবো? গ্লাইকোলিপিড। এখন এই যে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন বুঝো কিন্তু, হ্যাঁ, গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এই যে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড এই দুটাকে একসাথে বলা হবে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স এটা হচ্ছে চিনির স্তর, এবং এই স্তরটা কিন্তু থাকবে কোন দিকে জানো? এই যে এই দিকে, যে দিকে হচ্ছে তোমার সেল মেমব্রেন থাকবে সেই দিকে। এটা কিন্তু ভেতরের দিকে থাকছে না, এই দিকে তৈরি হবে না, বাহিরের দিকে যেদিকে কোষ প্রাচীর থাকবে সেই দিকে তৈরি হবে। তাহলে আমরা খুব সহজেই এই গ্লাইকোক্যালিক্স চিনির স্তর দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে কোষের বাহিরের দিকের অংশ, তাই না? এই জন্য এই গ্লাইকোক্যালিক্সকে বলা হয় কোষের চিহ্নিত কারক। কি বলা হয়? রিকগনাইজার অফ দ্য সেল, অথবা কোষের চিহ্নিত কারক। কাকে বলা হচ্ছে? গ্লাইকোক্যালিক্সকে। এই গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত, যা ঝিল্লির বাইরের দিকে থাকে, সেল ওয়াল যেদিকে আছে সেই দিকে তৈরি হয়। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু গ্লাইকোক্যালিক্স কমপ্লিট, এবং শেষে হচ্ছে কোলেস্টেরল। এটা নিয়ে ব্যাস দুইটা লাইনের কিছু কথাবার্তা বলবা কোলেস্টেরল নিয়ে। হ্যাঁ, বেশি কথাবার্তা বলার এখানে দরকার নাই। আমরা কোলেস্টেরল নিয়ে দেখি। এই যে কোলেস্টেরল, এই কোলেস্টেরলটা কিন্তু এই যে ঝিল্লিগুলো আছে, ঝিল্লির বিভিন্ন জায়গাতে স্থানে স্থানে যে ছিদ্রগুলো থাকবে, মানে একটা অপরটার সাথে যুক্ত হওয়ার সময় যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার মধ্যে কিছু কোলেস্টেরল কি অবস্থা থাকবে? গেথে থাকবে। এই যে কোলেস্টেরল, এই কোলেস্টেরল গুলো কিন্তু প্রাণী কোষে বেশি থাকে, উদ্ভিদ কোষে নেই বললেই চলে। উদ্ভিদ কোষের মধ্যে আলু, চুপড়ি আলু এগুলোতে পাওয়া যায়, আর এটা তোমার প্রাণী কোষেই সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাহলে আমাদের 4টা পয়েন্ট কিন্তু কমপ্লিট। কোলেস্টেরল সম্পর্কে এইটুকু লিখলেই হবে। তাহলে ফসফোলিপিড, বাইলেয়ার মেমব্রেন, প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। আশা করছি তোমরা এতটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের পড়া কিন্তু শেষের দিকে। আমরা জাস্ট এখন একটু ব্রিফ করব, রিভিউ করার পরেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, আর আমরা সর্বোচ্চ 15 মিনিট ক্লাস নিব ইনশাআল্লাহ। ওকে, আমরা 15 মিনিটের মতো ক্লাস নেব। শোনা, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করতে হবে, কারণ ক্লাসটা করলে তুমি উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা এই মডেলটা তো পড়ে ফেলেছি, চিত্রটা তো আঁকানো হয়ে গেছে আমাদের। তাহলে আমরা এখন এই চিত্র দিয়ে একটু কথাবার্তা বলি। ঠিক আছে? এই কথাবার্তাগুলো বলি। তাহলে আমরা এখন এখানে কি দেখতে পাচ্ছি? একটা ফ্লুইড মোজাইক মডেল। আমি কিন্তু আরেকবার রিভিউ করছি ছোট্ট করে। কোন বিজ্ঞানী বলছেন? বিঙ্গার, সিঙ্গার এবং নিকলসন 1972 সালে। এবং এই যে মডেলটা এটা ফ্লুইড মোজাইক মডেলটা কেন নাম হয়েছে এটা আমরা একটু পরে পড়বো। এই মডেলটা কয় স্তর বিশিষ্ট? লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত 2 স্তর বিশিষ্ট। দেখো এখানে উপরের দিকে একটা স্তর তৈরি করেছে এবং নিচে আরেকটা স্তর তৈরি করেছে, তাই না? এবং এই যে স্তর তৈরি করেছে, প্রত্যেকটা স্তরে কি আছে? প্রত্যেকটা স্তরে অসংখ্য ফসফোলিপিড আছে, ফসফোলিপিডের মাথা থাকে বিপরীত দিকে এবং লেজ আছে একেবারে মুখোমুখি হয়ে, তাই না? বলো। এবং এই মাথা দিয়ে কি হয়ে যায়? মাথা দিয়ে পানি কি হয়ে যায়? বের হয়ে যায় না, মাথা দিয়ে পানি প্রবেশ করে, কারণ এটা হচ্ছে ফসফেট গ্রুপ গ্রহণ করে। আর লেজ দিয়ে পানি কি হয়ে যায়? বেরিয়ে যায়। আর মাথা দিয়ে পানি কি করে? প্রবেশ করে। তাহলে এখানে একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, এই যে এটা হচ্ছে হাইড্রোফিলিক বৈশিষ্ট্য আর এটা হচ্ছে হাইড্রোফোবিক
ফোবিক, এবং এই হাইড্রোফিলিক হাইড্রোফোবিক একই ফসফোলিপিডের মধ্যে কিছু অংশ হাইড্রোফিলিক আবার কিছু অংশ হাইড্রোফোবিক। কি সুন্দর একটা সিস্টেম সৃষ্টিকর্তা করে দিয়েছে বলতো, যে প্রয়োজনীয় অনুসারে কিছু অংশ পানি বের করে দিবে, আবার প্রয়োজনীয় কিছু অংশ দিয়ে পানি প্রবেশ করবে। এবং এই বৈশিষ্ট্যের জন্য এটাকে কি নাম দেওয়া হয়েছে জানো? এটাকে নাম দেওয়া হয়েছে অ্যাম্ফোপ্যাথিক। দেখো এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, এই যে এই লাইনটা এখানে আমরা সুন্দর করে পড়বো, অ্যাম্ফিপ্যাথিক বলা হয়েছে। অ্যাম্ফিপ্যাথিকটা তাহলে কি? অ্যাম্ফিপ্যাথিকটা হচ্ছে যে একটা যোগের মধ্যে, একটা ফসফোলিপিডের মধ্যে যখন আমরা কি দেখতে পাচ্ছি, একটা অংশে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, আরেকটা অংশ দিয়ে কি পানি প্রবেশ করছে। বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত ধর্মী, দুইটা হাইড্রোফিলিক হাইড্রোফোবিক, দুইটা বৈশিষ্ট্য রয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলছি? অ্যাম্ফিপ্যাথিক বৈশিষ্ট্য বলছি। তাহলে ফসফোলিপিড নিয়ে আমাদের পড়াটা শেষ। এবার আমরা যাচ্ছি মেমব্রেন প্রোটিন। এখানে কয় ধরনের মেমব্রেন প্রোটিন থাকে বলো তো? এখানে মেমব্রেন প্রোটিন থাকে কয় ধরনের? এখানে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকে, ঠিক আছে? এই যে এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যে আমরা আঙ্গুল দিয়ে আমি দেখালাম না, এই যে দেখো দুইটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এই যে দুইটা স্তর মনে করো একদম গেট হয়ে গেছে, দেখছো 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 দেখেছো দেখেছো? এই যে এইটা হচ্ছে সেই ইন্ট্রিগাল প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, একদম উপরে থেকে ভেতরে চলে আসছে। আর পেরিফেরাল মানে এটা হচ্ছে ঝিল্লির সারফেসে লেগে থাকবে, এটা হচ্ছে পেরিফেরাল। এবং কিছু কিছু প্রোটিন আছে যেটা হচ্ছে তোমার কি হবে, গেথে গেথে থাকবে, ঠিক আছে, ফাঁকে ফাঁকে গেথে গেথে থাকবে, তখন এটাকে আমরা কি বলছি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে এখানে আমাদের প্রোটিন কয় ধরনের আছে? 3 ধরনের প্রোটিন রয়েছে। তারপরে আমরা কি পড়বো? তারপরে আমরা হচ্ছে চিনির স্তর পড়বো। চিনির স্তর, চিনির স্তরটা হচ্ছে যখন প্রোটিনের সাথে চিনি লেগে থাকবে তখন আমরা বলবো গ্লাইকোপ্রোটিন, আর যখন ফসফোলিপিডের সাথে চিনির স্তর যুক্ত থাকবে তখন আমরা বলবো গ্লাইকো কি লিপিড। তাহলে প্রোটিনের সাথে চিনির স্তর যুক্ত থাকলে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সাথে চিনির স্তর যুক্ত থাকলে গ্লাইকোলিপিড, এবং এগুলোকে আমরা কি বলবো? গ্লাইকোক্যালিক্স। কি বলবো? গ্লাইকোক্যালিক্স। এবং গ্লাইকোক্যালিক্স হচ্ছে চিনির স্তর, এবং এটা কোন দিকে থাকে? যেদিকে তোমার সেল ওয়াল থাকবে সেই দিকে থাকবে। কোন দিকে থাকবে? যেদিকে সেল ওয়াল থাকে সেই দিকে থাকবে। এবং এই জন্য এই সেল ওয়ালের দিকেই থাকে, এই জন্য এটাকে আমরা কি বলছি? কোষের রিকগনাইজার বা চিহ্নিত কারক। এটা দেখলে সহজে আমরা বুঝতে পারি যে এটা কোষের বাহিরের অংশ। এবং এইখানে তোমার স্থানে স্থানে ঝিল্লির ভেতরে কি থাকবে? তোমার কিছু কোলেস্টেরল থাকবে, যে কোলেস্টেরলটা প্রাণী কোষে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তাহলে দেখো আমাদের কত সুন্দর পড়া হয়ে গেল কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। তো এখন আমার কথা হচ্ছে, আমাদের দুইটা কথাবার্তা আছে, সেটা হচ্ছে এই মডেলকে কেন ফ্লুইড মোজাইক মডেল নাম দেওয়া হয়, অথবা এই মডেলের আরো একটা সুন্দর নাম আছে, বুঝছো? আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল, আইসবার্গ মডেল। আইসবার্গ নাম শুনছো? টাইটানিক সিনেমা দেখেছো? ওই যে জাহাজটা যাওয়ার সময় একটা আইসবার্গের সাথে জাহাজটা ধাক্কা লাগে, একটা ছোট হোল সৃষ্টি হয় জাহাজ, এবং বড় বিশাল জাহাজটা ডুবে যায়। মনে পড়ছে টাইটানিক সিনেমা? সিনেমাটা সুন্দর যদিও, তবে আমি তোমাদেরকে দেখতে বলবো না, কারণ সিনেমা দেখার কথা বললে যদি পাপ হয় তাহলে আমারও তো পাপ হয়ে যাবে। সো আমি দেখেছি তাই আমি বললাম তোমাদেরকে। হ্যাঁ, তো এখন এই মডেলটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয় বা আইসবার্গ মডেল বলা হয়। এটার একটা কারণ আছে, এই যে লিপিডটা আমরা দেখতে পাচ্ছি না, এই যে লিপিড, এই যে লিপিড ফসফোলিপিড, এই যে লিপিড, এই লিপিডটাকে যদি আমরা তরল বিবেচনা করি, এবং এর ভেতরে এই যে প্রোটিনগুলা কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বুঝছো, যেটা দেখতে মোজাইকের মতন মনে হয়, এই জন্য এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। এবং এই লিপিডটাকে যদি আমরা সমুদ্র কল্পনা করি, আর প্রোটিনটাকে যদি আমরা সেই আইসবার্গ কল্পনা করি, সেই হিসাবে এটাকে আবার কি বলা হয়? যে ভেসে ভেসে আছে, যেমন সমুদ্রের মধ্যে আইসবার্গ ভেসে ভেসে থাকে না, ঠিক সেরকম লিপিডের মধ্যে প্রোটিনগুলো ভেসে ভেসে আছে, এই জন্য এটাকে আইসবার্গ মডেলও বলা হয়ে থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়, অথবা কেন আইসবার্গ মডেল বলা হয়? আশা করছি তোমরা সবাই পারবে। আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি? এটা হচ্ছে এই যে দেখো, এটা একটা স্তর যেখানে সুন্দরভাবে ফসফোলিপিডগুলো অবস্থান করছে, এখানেও একটা স্তর সুন্দরভাবে ফসফোলিপিডগুলো অবস্থান করছে।
ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি জানো? মনে করো এই জায়গাটাতে হঠাৎ করে ফসফোলিপিডের ঘনত্বটা বেড়ে গেল, পরিমাণটা বেশি হয়ে গেল, তখন এই ফসফোলিপিডটা ক্রমেই কি হবে, চারদিকে ব্যাপন প্রক্রিয়া ছড়িয়ে যাবে, হালকা হয়ে যাবে, এবং যখন ছড়িয়ে যাওয়া শুরু করবে তখন একটার সাথে আরেকটা টুকাটুকি লাগবে, ধাক্কাধাক্কি লাগবে। এই ধাক্কাধাক্কিকে, স্থান পরিবর্তনের সময় ধাক্কাধাক্কিকে, টুকাটুকিকে আমরা কি বলছি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আমি আরেকটু সুন্দর করে বুঝাই দিই। মনে করো আমরা একটা জায়গায় আছি, 100 জন মানুষ একসাথে একেবারে গোল করে দাঁড়িয়ে আছি, ওখানে অনেক বেশি ঘন, অন্য জায়গাতে মানুষ কম আছে, আমরা চাচ্ছি যে ঘন জায়গা থেকে মানুষগুলো সরে তোমার হালকা হয়ে যাক, ছড়িয়ে যাক চারপাশে। তো এখন যদি আমরা এই কাজটা করি তাহলে কিন্তু প্রথম অবস্থায় একটু টুকাটুকি লাগবে, একজনের সাথে আরেকজনের গায়ে ধাক্কাধাক্কি লাগবে, লাগবে না? লাগবে কিন্তু। তো এইটাই হচ্ছে তোমার সেই বিষয়টা। মনে করো, ভালো করে শুনবা, এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কিন্তু নিজ স্তরের মধ্যে হয়। তুমি যদি মনে করো যে এই স্তরের ফসফোলিপিড লাফ মারে ওইখানে চলে যাবে, ওই স্তরের ফসফোলিপিড লাফ মারে এখানে আসবে, নো নো নো, এটা হবে না। যার যার স্তর সেই স্তরে কিন্তু কি হবে, তোমার স্থান পরিবর্তন করবে। এই স্তরের ফসফোলিপিডরা এইখানে স্থান পরিবর্তন করবে, এইখানে আসবে না। এই স্তরের ফসফোলিপিডরা এখানে স্থান পরিবর্তন করবে, ওইখানে যাবে না। তাহলে আবারও বলছি, যদি ঘনত্ব বেড়ে যায় ফসফোলিপিডে তাহলে তারা পাশের দিকে ব্যাপিত হয় ব্যাপন প্রক্রিয়ায়, এর ফলে কি হয়, একটু টোকাটুকি লাগে, এটাকে আমরা কি বলি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে আশা করছি ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা তোমরা পারবা ইনশাআল্লাহ। এখন আমরা ফিনিশিং এ যাব, সেটা হচ্ছে কোষ ঝিল্লির কাজ। এখানে কোষ ঝিল্লির বিভিন্ন কাজ দেওয়া আছে। এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে, তাই তো কোষ ঝিল্লির ভেতরেই তো সকল বস্তু আছে, যেমন সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু, তারপরে একটা নির্দিষ্ট জায়গা নিউক্লিয়াস, বাহিরের প্রতিকূল পরিবেশ থেকে অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে, এটা আমরা জানি। ভেতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে, অবশ্যই, কারণ ভেতর থেকে যদি বাহিরে কোনো কিছু নিয়ে যেতে না পারে, বাহির থেকে যদি ভেতরে কোনো কিছু না নিয়ে আসে, তাহলে তো এক কোষ থেকে আরেক কোষের যোগাযোগ রক্ষা হবে না, তাই না? বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ করে। আমরা পড়েছি না যে বিভিন্ন ম্যাক্রো এলিমেন্ট আছে না কোষের মধ্যে, ম্যাক্রো এলিমেন্ট, ওই ম্যাক্রো এলিমেন্ট গুলো তৈরি করতে সাহায্য করে। ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস ঘটায়। ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে যে এটা একটা কোষ, এই কোষটা বাহির থেকে একটা কঠিন বস্তু ভক্ষণ করে ভেতরে নিয়ে আসলো ফোসকার মাধ্যমে, এটাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস প্রসেস। আর যদি বাহির থেকে তরল কোনো বস্তুকে নিয়ে আসে ভক্ষণ করে কোষের ভেতরে, তখন আমরা বলবো সেটাকে পিনোসাইটোসিস। ব্যাকটেরিয়াতে শ্বসন ঘটায় মেসোজোম সৃষ্টি করে। মনে করো একটা ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, এটা মনে করো একটা ব্যাকটেরিয়ার এই কোষ ঝিল্লিটি পকেটের মতন হয়ে যাবে এবং এখানে কিছু এনজাইম থাকবে যা ব্যাকটেরিয়াকে শ্বসনে কি করে, হেল্প করে। এটাকে আমরা কি বলবো? মেসোসোম বা মেসোজোম। এবং দেখো গ্লাইকোক্যালিক্স, এটা কোষের কি হিসেবে কাজ করবে? চিহ্নিত কারক হিসেবে কাজ করবে, যা আমরা একটু আগে পড়লাম। এছাড়া এটা কি করতে পারে? বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। হ্যাঁ, এটা আমরা একটা পয়েন্ট করতে পারি। নিউরোট্রান্সমিটার নামক রসকরণ করে, ঠিক আছে। স্নায়ু প্রবাহের দিক হিসেবে কাজ করে, এখানে দেওয়া আছে। দেখো আমরা এই যে এখানে অনেকগুলো কাজ, আমাদের অনেকগুলো কাজ এখানে দেওয়া আছে, তোমরা ইচ্ছে মতন পড়তে পারবা। আমি অনেকগুলো কাজ এখানে দিইনি, আমি মনে করেছি যে একটা স্টুডেন্ট যেন এইটুকু লিখে ফুল মার্কস পায় সেই হিসেবে দিয়েছি। তোমরা চাইলে আরো কয়েকটা পয়েন্ট এখান থেকে বাড়ায় দিতে পারো, আবুল হাসান স্যারের বইয়ে দেওয়া আছে বা অন্য রাইটারের বইয়ে দেওয়া আছে, পড়লেই তোমরা কি করতে পারবা? সুন্দরভাবে বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের কোষ ঝিল্লি, আশা করছি তোমরা কোষ ঝিল্লি সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছো, কোষ ঝিল্লির কাজ সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা একটু খেয়াল করব কোষ ঝিল্লি রূপান্তরিত বিশেষ কিছু অবস্থা। মানে কোষ ঝিল্লিটা যে আছে, এই কোষ ঝিল্লিটা ক্ষেত্র বিশেষে কিভাবে রূপান্তরিত হয় এবং কোষের কি কি কাজ করতে হেল্প করে। প্রথমে এই যে কোষ ঝিল্লি, এটা বাহিরের দিকে যদি উদ্গত হয়ে আঙ্গুলের মতন অভিক্ষেপ তৈরি করে, তাহলে সেইটাকে আমরা কি বলবো? মাইক্রোভিলাই। এবং এটার মাধ্যমে বাহির থেকে কোনো উপাদান শোষণ করে ভেতরে নিয়ে আসে, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে যদি ফোসকার মতো সৃষ্টি হয় এবং তার ভেতরে কঠিন বস্তু সে ভক্ষণ করে, তাহলে সেটাকে আমরা বলবো ফ্যাগোসাইটিক ফোসকা। কি ফোসকা? ফ্যাগোসাইটিক ফোসকা। আর যদি কোনো ফাটলের মতো সৃষ্টি হয় বা ফোসকার মতো সৃষ্টি হয় এবং তার ভেতরে তরল থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? পিনোসাইটিক
ফোসকা, কি বলবো? পিনোসাইটিক ফোসকা। তাহলে দেখো বেশ কিছু ফোসকা রয়েছে এবং এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ডেসমোসোম। দেখো আমাদের এই রাইটারের বই খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, এটা প্রাণী কোষেই আমরা দেখতে পাবো। দেখা যাচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা একটা কোষ, এইটা আরেকটা কোষ, দুইটা প্রাণী কোষের মাঝখানে যদি কোনো বস্তু জমা হয়, হ্যাঁ এমন কোনো কিছু বস্তু জমা হলো, তখন আমরা সেই অংশটাকে কি নাম দিব? সেই অংশটার নাম দিব হচ্ছে ডেসমোসোম। এই রাইটারে বই সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে। দেখো এই যে এইখানে সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দেওয়া আছে এবং এই জায়গাটা একটা বৃত্তাকার পুরো অঞ্চল তৈরি করবে, বৃত্তাকার অঞ্চল তৈরি করবে, বৃত্তাকার অঞ্চল তৈরি করবে, ঠিক আছে। এবং এখানে টর্নোফাইবিল নামক এক ধরনের উপাদান কি হবে, এখান থেকে নিঃসৃত হবে বা ক্ষরিত হবে। তাহলে এই তো আমাদের এই অংশগুলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আরো একটা পয়েন্ট আছে অবশ্য, সেটা হচ্ছে তোমার টাইট জাংশন। টাইট জাংশনটাও ঠিক এটার মতনই, দুইটা কোষের বাহিরের দিকে ছোট্ট একটা কি হয়, তোমার ছোট্ট একটা উপাদান, যেটা দিয়ে দুইটা কোষ পরস্পরের সাথে একদম টাইট ভাবে লেগে থাকে, ফলে এক কোষ থেকে আরেক কোষে কোনো কিছু স্থানান্তরিত হতে পারে না। এই যে এখানে দেওয়া আছে দুটি সন্নিবেশিত দুটি কোষের ঝিল্লির কিছু অংশ অনেক সময় পরস্পর দৃঢ়ভাবে যুক্ত হয়ে যায় এবং এই অংশ দিয়ে কোনো কিছু কি হতে পারে না, তোমার কি কোনো কিছু স্থানান্তরিত হতে পারে না। এই যে মনে করো এইটা এই কোষের ঝিল্লি, এটা এই কোষের ঝিল্লি, দুইটা ঝিল্লি টাইটলি লেগে গেছে, হ্যাঁ, এবং এক ঝিল্লি থেকে আরেক ঝিল্লি ভেদ করে কোনো কিছু যাওয়া আসা করতে পারছে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, মাইক্রোভিলাই আঙ্গুলের মতন অভিক্ষেপ বাহিরের দিকে যাচ্ছে, কোনো কিছু শোষণ করবে, যদি কঠিন বস্তু ভক্ষণ করে যে ফোসকা দিয়ে, সেটাকে আমরা বলছি ফ্যাগোসাইটিক ফোসকা। তরল বস্তু যদি ভক্ষণ করে ফোসকার মাধ্যমে বা ফাটলের মাধ্যমে, পিনোসাইটিক ফোসকা। দুইটা কোষের মাঝখানে যদি তোমার বৃত্তাকার একটা অংশের সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলবো, ডেসমোসোম। এই যে এই রাইটারের বই এখানে আমাদের সুন্দর করে দেওয়া আছে ডেসমোসোম, এবং এখানে একটা বৃত্তাকার পুরো অঞ্চল তৈরি হবে এবং এখান থেকে টর্নোফাইব্রিন নির্গত হবে। আর টাইট জংশন, এটা হচ্ছে টাইট জংশন, এটা হচ্ছে দুইটা কোষ ঝিল্লি একেবারে লেগে যাবে এবং তোমার টাইট হয়ে যাবে, একটা কোষ থেকে আরেক কোষে কোনো কিছু স্থানান্তরিত হতে পারবে না। এটা দেখতে পাওয়া যায় নিউরনে, এই বইটা ফলো করলে এটা পাবা। এটা কোথায় দেখতে পাওয়া যায়, টাইট জংশন নিউরনে। কোথায় দেখতে পাওয়া যায়, নিউরনে। কোথায় দেখতে পাওয়া যায়, নিউরনে। তাহলে দেখো আমাদের কিন্তু আজকের টপিক শেষ, এবং আমাদের আজকের পড়াও শেষ। এই পর্যন্ত যারা তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করেছো বা যারা তোমরা ক্লাসটা করবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা। এবং পরবর্তী ক্লাসটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে হবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসটা কিন্তু আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে হবে, সেটা হচ্ছে আমরা রাইবোজোম নিয়ে কথাবার্তা বলবো। আমরা কিন্তু বাহির থেকে ভেতর দিকে প্রবেশ করেছি। আমরা প্রথমে কোষ প্রাচীর পড়ে ফেলেছি। কোষ প্রাচীরের পড়ার পরে আমরা কি পড়লাম, কোষ ঝিল্লি পড়লাম, তাই না? এরপরে তো আমরা সাইটোপ্লাজমে প্রবেশ করব। সাইটোপ্লাজমের মধ্যে যে অর্গানালিগুলো আছে না, সেই অর্গানালিগুলো নিয়ে কিন্তু এখন আমরা পড়াশোনা করব। তাহলে এই সামনের ক্লাসগুলো তোমাকে উপস্থিত থাকতে হবে এবং এই ক্লাসগুলো একটু নিয়মিতভাবে করতে হবে। এক থেকে সবগুলো ক্লাস সুন্দর করে যদি তুমি রেগুলার করো, একটার পর একটা সাজানো ভাবে, তাহলে তোমার বায়োলজিটা ভীষণ সহজ লাগে এবং এই চ্যাপ্টারটা সবচেয়ে জটিল চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা জলের মতন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে বুধবার, ইনশাআল্লাহ সামনের শনিবারে আল্লাহ আমাদের সুস্থ রাখলে ইনশাআল্লাহ আমাদের সবার একসাথে দেখা হবে এবং সুন্দর চমৎকার একটা ক্লাস ইনশাআল্লাহ আমি তোমাদেরকে উপহার দেব। সে পর্যন্ত আমার জন্য দোয়া রাখবে, অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।